সচিবালয়ে বিএনপি নেতাদের ধর্ণা, দাবি ইউনাইটেডে নেয়ার। আদালতের নির্দেশের কারণে বঙ্গবন্ধু মেডিকেল ছাড়া উপায় নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা রাখবেন এবং তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবেন। কোর্টের থেকে যেই ডিরেকশন আমাদের কাছে আসছে, বোর্ডে যা সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি কামরুল হাসান সবুজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির সিদ্ধান্ত, 1 সপ্তাহের মধ্যে হবে অস্ত্রোপচার, জানিয়েছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের চিকিৎসকরা। রেলের উন্নয়নে নজর সরকারের, গুরুত্ব পাবে নদীপথ আর নতুন মহাসড়ক নয় একনেক সভায় প্রধানমন্ত্রী। অব্যবস্থাপনায় ক্ষোভ রেলমন্ত্রীর, 1 মাসের আলটিমেটাম। ঢাকার চারপাশের নদী অবৈধ দখল মুক্ত করতে ফের অভিযান, 88টি স্থাপনা উচ্ছেদ, পাশাপাশি চলবে খনন কাজ, ছাড় পাবে না কেউ। নিরপরাধ জাহানমকে জেল খাটানোর ঘটনায় প্রধান অভিযুক্ত সোনালী ব্যাংকের কর্মচারী মাইনুল, তাই এড়াতে পারে না দুদকও, বলছেন আইনজীবী। এবং আগামীকাল থেকে আবারও উড়বে ছিনতাই চেষ্টায় ক্ষতিগ্রস্ত বিমান ময়ূরপঙ্খী। এপ্রিল থেকে বহরে যুক্ত হচ্ছে আরও 2টি বোয়িং, 1 মে থেকে গুয়াংজু ফ্লাইট চালু। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে আবারও সচিবালয়ে ধর্ণা দিলেন বিএনপি নেতারা। ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়ার আবেদন তাদের। গতকাল মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সচিবালয়ে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আদালতের নির্দেশের কারণে বিএনপি নেত্রীকে বঙ্গবন্ধু মেডিকেল ছাড়া অন্য কোথাও চিকিৎসা দেওয়ার সুযোগ নেই। দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে গেল বছরের ফেব্রুয়ারি থেকে কারাভোগ করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় কারাভোগের 1 মাসের মাথায় 4 জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে। এরপর গত অক্টোবরের শুরুতে আবারও অসুস্থ হয়ে পড়লে হাইকোর্ট নতুন করে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুসারে নতুন করে 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে মঙ্গলবার দুপুরে বিএনপির প্রতিনিধি দল আবারও সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার দাবি করেন। তাদের এ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার কথা জানান বিএনপির মহাসচিব। তিনি বলেছেন যে তার সুচিকিৎসার জন্য যা করবার আছে তিনি তা করবেন। আমরা মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা রাখবেন এবং তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবেন। তবে এ দাবি নাকচ করে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আদালতের নির্দেশে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুসারেই বেগম জিয়ার চিকিৎসার ব্যবস্থা করা হবে। বোর্ড গত 24 তারিখ কারাগারে ভিজিট করেছেন এবং পরীক্ষা নিরীক্ষা করার জন্য তারা আবারও বঙ্গবন্ধু হাসপাতালে তাকে প্রেরণের কথা বলেছেন। সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। তারা বলেছিলেন যে তাদের ইউনাইটেড হাসপাতালে পাঠানোর জন্য, আমরা আগে নেই সেটাই বলেছি যে আমাদের কোর্টের থেকে যেই ডিরেকশন আমাদের কাছে আসছে, যে বোর্ডে যা সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গেল বছরের 8 ফেব্রুয়ারি কারাগারে নেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। কারাগারে অসুস্থ হয়ে পড়লে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে 2 দফা চিকিৎসা নেন বেগম খালেদা জিয়া। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। হৃদরোগে আক্রান্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল স্থানীয় সময় 12:30টার দিকে ব্রিফিংয়ে এ তথ্য জানান মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক দল। 1 সপ্তাহের মধ্যে অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন তার সঙ্গে থাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক আব্দুল নাসির রিজভী। মাউন্ট এলিজাবেথের হৃদরোগ বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার ফিলিপ কোহের নেতৃত্বে এরই মধ্যে গঠিত হয়েছে একটি মেডিকেল বোর্ড। তারা জানিয়েছেন, রক্তচাপ সহ কিছু ক্ষেত্রে উন্নতি হওয়ায় ওবায়দুল কাদেরকে দেয়া কৃত্রিম উচ্চ চাপ নিয়ন্ত্রণ যন্ত্রের মাত্রা কমিয়ে আনা হচ্ছে। সার্বিকভাবে তার শারীরিক অবস্থার উন্নতি হলেও কিডনি সহ কিছু সংক্রমণ রয়ে গেছে।
সংক্রমণ সারিয়ে তোলা গেলে 1 সপ্তাহের মধ্যে বাইপাস সার্জারি সম্ভব বলে জানান তারা। এখন তার অবস্থা মোটামুটি স্টেবল আছে, কিন্তু তার কিডনিতে একটু সমস্যা আছে এবং তার কিছু ইনফেকশন আছে, এবং তারা চিন্তা করছে আগামী কয়েকদিনের ভিতর এই কিডনি সমস্যা এবং ইনফেকশনটাকে কন্ট্রোল করার পরে দে আর থিঙ্কিং ফর দ্য বাইপাস সার্জারি। এবং বর্তমানে তার অবস্থা আগে থেকে ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। বাকিটা এখন দেশবাসীর কাছে আমরা দোয়া প্রার্থী। অন্য প্রসঙ্গ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন করে আর কোনো মহাসড়কের অনুমোদন নয়, বরং নজর দিতে হবে রেল ও জলপথের উন্নয়নে। গতকাল সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঐতিহ্য সংরক্ষণেরও নির্দেশ দেন তিনি। সভা শেষে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। রাজধানীর সঙ্গে দেশের বিভিন্ন জেলা ও আঞ্চলিক যোগাযোগের পরিসংখ্যান হিসেবে সারা দেশে মহাসড়কের পরিমাণ প্রায় 22,000 কিলোমিটার। অভ্যন্তরীণ যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা 6টি মহাসড়ক শেষ 10 বছরে উন্নীত হয়েছে 4 লেনে, যা বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নতিরই স্মারক। নজর এবার একটু অন্যদিকে। সরকার চায় না নতুন করে আর কোনো মহাসড়ক তৈরি করতে, এতে বরং অধিক নজর রেলপথ আর জলপথের সমন্বয়ে। আর তা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে মঙ্গলবার এনইসিতে অনুষ্ঠিত একনেক সভায় কমিটির সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, বেশ সড়ক আমরা করেছি, বাদ দিচ্ছি না, রেলটাকে আরো জোর দেন। সমন্বিত একটা জাতীয় গ্রিড হওয়া উচিত। রেল, রোড, ওয়াটার, ইনক্লুডিং এয়ার, এটা সম্ভব। টেকনোলজি আছে। পুরনো দিনের পুকুর যেগুলো এখনো বেঁচে আছে, তাই কোনো মতে এদেরকে বাঁচান। জলাশয় যেগুলো আছে রক্ষা করে এই যে ঢাকা শহরের প্রকল্প যেটা তিনি অনুমোদন করলেন, সেটাকে এই দিকে নজর দেওয়ার জন্য তিনি জোর দিয়েছেন। নতুন সরকারের চতুর্থ সভায় 6,276 কোটি টাকা ব্যয়ের 8টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। সভায় অনুমোদন দেওয়া হয়েছে 2,500 কোটি টাকার জাপানি অর্থনৈতিক অঞ্চল ও প্রায় 900 কোটি টাকা ব্যয়ের ঢাকা দক্ষিণের 8টি অঞ্চলের উন্নয়ন প্রকল্প। সেই জাপানিদের জন্য বিশেষ করে একটি অর্থনৈতিক অঞ্চল করা হবে নারায়ণগঞ্জ জেলার 2,500-এ। আমাদের নিজস্ব 450 কোটি টাকা ধরতে পারেন, কম বেশি, আর জাপানিদের প্রায় 2200 কোটি টাকার মতো। ফেব্রুয়ারিতে গড় মূল্যস্ফীতি 5.47% উল্লেখ করে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়নে খরচ কমানোর সঙ্গে গুণগত মান নিশ্চিতে ছাড় দেবে না সরকার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করে রেলমন্ত্রী বলেছেন, নানা অব্যবস্থাপনায় জর্জরিত এই খাত। টিকিট বিক্রি সহ সব ধরনের কার্যক্রম নিয়ে অসন্তোষ জানিয়ে আগামী 1 মাসের মধ্যে অবস্থার উন্নয়নে কর্মকর্তা কর্মচারীদের হুঁশিয়ারি দেন তিনি। মন্ত্রী বলেন, রেল বিভাগের নানা উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। নানা অব্যবস্থাপনা আর জনদুর্ভোগ সঙ্গে নিয়েই চলছে রেল। গত 8 বছরে প্রায় 65,000 কোটি টাকা বরাদ্দ থাকলেও রেলের সেবার মান পৌঁছাতে পারেনি কাঙ্ক্ষিত পর্যায়ে। টিকিট কালোবাজারি, শিডিউল বিপর্যয়, জমি দখল সহ নানা অব্যবস্থাপনায় জর্জরিত এই খাত। মঙ্গলবার সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে রেলের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। বহু অব্যবস্থা আপনারা বলতে পারবেন, এবং আমাদের প্যাসেঞ্জার সার্ভিস থেকে শুরু করে টিকেটিং ব্যবস্থা, আমাদের রেলওয়ের যে সময়, আমাদের যে আমার তথ্য প্রযুক্তির যে ব্যবহার, প্রতিটা ক্ষেত্রে আমাদের অনেক কিছুতে ঘাটতি আছে। আগামী 1 মাসের মধ্যে সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নে কর্মকর্তা কর্মচারীদের সময় বেঁধে দেন তিনি। আগামী 5ই এপ্রিল আমি আবার এই রেল স্টেশনে ভিজিটে আসবো। এর ভিতরে যদি আপনারা এই জিনিসগুলো ইমপ্রুভ করতে না পারেন, তাহলে যারা যারা দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধে অন্তপক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব। রেলওয়ে যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে 2011 সালের ডিসেম্বরে আলাদা রেল মন্ত্রণালয় গঠন করা হয়। বর্তমান সরকারের 10টি মেগা প্রকল্পের 2টি রেল খাতের। তাহিয়া রুবাইয়াত, অপলা, সময় সংবাদ, ঢাকা। ছিনতাইয়ের চেষ্টায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ময়ূরপঙ্খী ওড়ার জন্য পুরোপুরি প্রস্তুত। বোয়িং এবং বাংলাদেশ সিভিল এভিয়েশনের ছাড়পত্র পেলে আগামীকাল থেকে আবার নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমানটি। গতকাল বিকেলে বিমান সদর দপ্তরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক
শাকিল মেরাজ। 1 মে থেকে বহুল প্রতীক্ষিত চীনের গুয়াংজু রুটে ফ্লাইট চালু করা হবে বলেও জানান তিনি। 24 ফেব্রুয়ারি বিকেলে 148 জন যাত্রী ও ক্রু নিয়ে ঢাকা ছাড়ে বাংলাদেশ বিমানের দুবাইগামী BG147 ফ্লাইটটি। ওরার কিছুক্ষণ পরেই চট্টগ্রামগামী যাত্রী পলাশ আহমেদ খেলনা পিস্তল ও বোমা সদৃশ বস্তু দেখিয়ে বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ঝুঁকি না নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন পাইলট। 8 মিনিটের কমান্ডো অভিযানে ছিনতাই কাণ্ডের অবসান হলেও গুলি লেগে ক্ষতিগ্রস্ত হয় উড়োজাহাজটি। আলামত জব্দের পর উড়োজাহাজটি মেরামতের জন্য 27 ফেব্রুয়ারি ঢাকায় নিয়ে আসা হয়। ময়ূরপঙ্খী এখন ওড়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ছিনতাই ব্যর্থ চেষ্টা যে বিমানটি নিয়েছিল সেটি আমরা চট্টগ্রাম থেকে ঢাকায় এনেছি এবং এটার প্রয়োজনীয় যে আমাদের মেরামতের কাজ ছিল সেটি সম্পন্ন হয়েছে এবং এটাকে পুনরায় অপারেশনে ফিরিয়ে আনবার জন্য আমাদের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে এবং বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। আমরা আশা করছি আগামী 7 মার্চ এটি আমাদের পুনরায় বহরে যুক্ত হবে এবং নর্মাল ফ্লাইট অপারেশন কার্যক্রম চালু করবে। ব্রিফিংয়ে বিমানের এই কর্মকর্তা জানান, এপ্রিলে 6 বছর লিজে বহরে যুক্ত হচ্ছে আরও 2টি বোয়িং 737 উড়োজাহাজ। যাত্রী চাহিদা ও রুট সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসাবে মে মাস থেকে গুয়াংজুতে ফ্লাইট চালু করা হবে। এই বছরে আমরা আমাদের বহরে যুক্ত করব 4টি উড়োজাহাজ। জাহাজের সংখ্যা যেমন বৃদ্ধি করছি, পাশাপাশি আমাদের নেটওয়ার্কটাকে আর সম্প্রসারণ করার উদ্যোগ আমরা নিয়েছি, যার প্রথম অংশ হিসেবে যে আমরা আগামী 1 মে ঢাকা থেকে গুয়াংজু আমাদের উদ্বোধনী ফ্লাইটটি হবে। প্রোভাইডেড দ্যাট গণচীনের সরকারের কাছ থেকে আমাদের বিমানের ফ্লাইট পরিচালনার জন্য যে প্রয়োজনীয় অনুমতিগুলো দরকার সেগুলো আমরা যদি এই সময় আমরা পেয়ে যাই, আমরা আশা করছি এমন পলামের বেশ আগে আমরা পেয়ে যাব। চলতি বছরের সেপ্টেম্বরে বিমানের বহরে আরও 2টি ড্রিম লাইনে যুক্ত হলে লন্ডন রুটে সপ্তাহে 7 দিন ফ্লাইট পরিচালনা করা হবে বলেও জানান তিনি। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরও থাকছে। যশোরে শিশু তৃষা ধর্ষণ ও হত্যা মামলার সন্দেহভাজন আসামি গুলিতে নিহত। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ, অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার। ঢাকার আশপাশের নদী দখলমুক্ত করতে ফের উচ্ছেদ অভিযান শুরু করেছে BIWTF। গতকাল সকালে বুড়িগঙ্গা পাড়ের বসিলা সেতু এলাকা থেকে কার্যক্রম শুরু হয়। 28টি পাকা ভবন সহ 88টি অবৈধ স্থাপনার পাশাপাশি আলোচিত মধু সিটি হাউজিংয়ে উচ্ছেদ চালানো হয়। এবার নদী পুনরুদ্ধারের পাশাপাশি খনন কাজও চলবে বলে জানান BIWT এর কর্মকর্তারা। একের পর এক গুড়িয়ে দেয়া হচ্ছে বহুতল ভবন থেকে শুরু করে সব স্থাপনা, যা নদীর জায়গায় অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল। মঙ্গলবার সকালে বুড়িগঙ্গা পাড়ের মোহাম্মদপুর বসিলা ব্রিজের দক্ষিণ পাশ থেকে শুরু হয় BIWT এর দ্বিতীয় পর্যায়ের অভিযান। এ সময় উচ্ছেদকৃত স্থাপনার মালিকরা তাদের পক্ষে নানা যুক্তি তুলে ধরেন। আমরা সরকারের খাজনা দিতেছি এই বাড়ির 400 বছর আগের জায়গা এটা। এই বাড়ি থেকে আমাদের আরো 60-70 ফিট জায়গা নদীতে ভেঙে চলে গেছে, আমাদের মালিকানা জায়গা। সরকার চাইলে নিতে পারবে, অবশ্যই নিতে পারবে, অ্যাকোয়ার করে নিতে হবে। তবে বুড়িগঙ্গার কেরানীগঞ্জ পাড়ে গিয়ে দেখা যায় দখলের মহোৎসব। মধু সিটি নামের একটি হাউজিং ঝাউচর, বালুচর ও মধ্যেরচর গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদীর প্রায় পুরোটা দখল করে হাজার হাজার প্লট তৈরি করে বিক্রি করে আসছিল। এ সময় হাউজিং এর প্রায় সব সীমানা পিলার ও স্থাপনা গুড়িয়ে দেয় BIWT। মধু সিটি নামে একটি হাউজিং আছে, যেটি পোর্ট রোলসের যে বিধান আছে সেই বিধানটা তারা মানেনি। এখানে যে ওয়াল বা অন্যান্য স্থাপনা করার উদ্যোগ আছে সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। উচ্ছেদের পাশাপাশি আলোচিত সকল অবৈধ হাউজিংয়ের দখল করা নদীর জায়গা খননেও শিগগিরই কাজ শুরুর কথা জানান অভিযানে নেতৃত্ব দেয়া BIWT এর কর্মকর্তা। আমিন মমিন হাউজিংয়ে কিন্তু ইতিমধ্যেই 5টি এক্সকেভেটর আমরা ভাড়া করেছি। ওখানে একটা ক্যাম্প স্থাপন করা হচ্ছে এবং এই ক্যাম্পে সার্বক্ষণিকভাবে আমরা আমাদের জনবল রেখে, আমাদের সিকিউরিটি রেখে আমরা কিন্তু আপনার এটাকে ওয়াশ আউট করে দেব। পরে আমরা কিন্তু চন্দ্রিমা হাউজিংয়ে আমরা ঢুকবো, এরপরে আপনার ঢাকা উদ্যান। উচ্ছেদ বেগবান করতে শিগগিরই আরও 16টি এক্সাভেটর কেনা হবে জানিয়ে সংস্থাটির বন্দর পরিচালক জানান, নদী দখলমুক্ত করার সময় কারো পরিচয় দেখা হবে না। এক্সকাভেটরগুলো যখন আমরা পুরোপুরি পেয়ে যাব তখন দেখবেন যে একেবারে নদী হয়ে গেছে। যেহেতু দেশের প্রচলিত আইন আছে, আমরা নিজেরা আসছি, এগুলো যেখানে যেটা দেখবো আমরা অবৈধ সেটাকে আমরা উচ্ছেদ করে ফেলবো। কতটা অমানবিক হলে প্রভাবশালী দখলদাররা নদী দখলের পাশাপাশি বুড়িগঙ্গার গতিপথই পাল্টে দিয়ে এভাবে হাউজিং গড়ে তুলতে পারেন তা এই চিত্রই বলে দেয়।
তাই স্থানীয়রা বলছেন শুধু উচ্ছেদ নয়, পুরো জায়গাটি খনন করে এসব হাউজিং অপসারণ করা না গেলে কখনোই টেকসইভাবে নদী দখলমুক্ত করা সম্ভব হবে না। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কেরানীগঞ্জ, ঢাকা। রাসায়নিক গুদাম ও কারখানা সরাতে গতকালও অভিযান চালিয়েছে টাস্ক ফোর্স। পুরান ঢাকার বেশ কয়েকটি এলাকায় দুটি আলাদা দল অভিযান চালায়। এ সময় বেশ কিছু গুদামকে জরিমানা করা হয়। এদিকে আরমানিটোলায় র্যাবের অভিযানে মেয়াদ উত্তীর্ণ নিষিদ্ধ 100 মণ রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়। জরিমানা করা হয় 11.5 লাখ টাকা। খালি প্লটে তালা দেওয়া দেখে সন্দেহ হয় কর্মকর্তাদের। বাসার মালিককে ডেকে এনে তালা খুলে হতবাক সবাই। হাজারীবাগের এই আবাসিক ভবনের দেয়াল ঘেঁষে রাখা হয়েছে বিপুল সংখ্যক কেমিক্যালের ড্রাম। একসময় এই কেমিক্যালই ছিল বাসার গোডাউনে। অভিযানের সংখ্যায় সেসব বের করে সবার আড়াল করতেই এই পন্থা। যদিও মালিকের দাবি এগুলো দাহ্য নয়, তাই শুরুতে সবাইকে বোঝানোর চেষ্টা করলেও পরে কেমিক্যাল সরাতে রাজি হন তিনি। আমরা নিজেদের সেফটিতে আমরা বুঝি, সুতরাং আমাদের সেফটির বাইরে কোনো কিছু নাই, আমরা মনে করি এটা না। তারপরে ওনারা বলছে আমরা সরাই নিয়ে যাচ্ছি। মালিককে কেমিক্যাল সরাতে একদিনের সময় দেয় টাস্ক ফোর্স। চারিদিকে দেখেন কি সুউচ্চ আবাসিক ভবন, এর মাঝখানে একটি খালি প্লট। এই খালি প্লটের মধ্যে প্রচুর কেমিক্যাল ভর্তি ড্রাম দেখে আমার দৃষ্টি আকৃষ্ট হয়। গেট খোলার পর ওই কর্নারটাতে হিউজ পরিমাণ দেখতে পেলাম, যেটা ফ্লেমেবল। প্লটের ওনারা অনুতপ্ত প্রকাশ করলেন এবং একদিন সময় চেয়েছেন এগুলো সরিয়ে নেওয়ার জন্য। হাজারীবাগ ছাড়াও অভিযান চালানো হয়েছে পুরান ঢাকার উর্দু রোড সহ বেশ কয়েকটি এলাকায়। সে সময় বাসার ভেতর গোডাউন বা কারখানা থাকায় প্রতিষ্ঠানগুলোর সেবা সংস্থার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। যদিও ব্যবসায়ীরা সরে যেতে আরও সময় চেয়েছেন। এই অভিযান চালালে হয়তো ব্যবসায়ীরা সরে যেতে বাধ্য হবে, কিন্তু ঝুঁকিটা কিন্তু থেকে যাবে। কাজে ঝুঁকি মুক্তভাবে করতে হলে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় সবাইকে অকিপাই করতে হবে। তারা বলেছেন তালিকাভুক্ত দাহ্য কেমিক্যাল ছাড়া অন্যগুলো যাতে না সরানো হয়, কিন্তু কর্মকর্তারা বলছেন মানুষের আবাসস্থল নিরাপদ করতে যা করণীয় তাই করছেন তারা। যদি কোনো ব্যক্তি সরকারি আদেশ না মানেন বা নিয়ম নীতি না মানেন, তাহলে আমরা কিন্তু কঠোর হস্তে এটা ব্যবস্থা নেব। কারণ আমরা কোনোভাবেই চাই না আর কোনো মায়ের বুক খালি হোক, আর কোনো ধরনের চুরি হাট্টা ঘটনা ঘটুক বা নিমতলি ঘটনা ঘটুক। অভিযান চলবে 1 এপ্রিল পর্যন্ত। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। নিরপরাধ জাহালমের 3 বছর কারাবন্দী থাকা নিয়ে চলছে কাঁদা ছোড়াছুরি। দুদক বলছে এই ঘটনায় তাদের কোনো দায় নেই। গতকাল হাইকোর্টে জমা দেয়া এক প্রতিবেদনে দুদক জানায় ঋণ কেলেঙ্কারির যে মামলায় জাহালমকে কারাগারে নেওয়া হয় সেটি ঘটে সোনালী ব্যাংকের নিকাশ ঘরে, যার প্রধান অভিযুক্ত ব্যাংকটির কর্মচারী মাইনুল। জাহালমের আইনজীবী বলছেন দুদকও দায় এড়াতে পারে না। দুদকের ২৬ মামলায় নিরপরাধ জাহালমকে ৩ বছর জেল খাটানোর 1 মাসের মাথায় দায় এড়াতে চায় দুদক। সোনালী বাংলাদেশ ব্যাংক সহ 5টি ব্যাংকের উপর দায় চাপিয়ে দুদক বলছে ব্যাংকগুলোর তথ্যপত্রের ভিত্তিতে জাহালমের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল সংস্থাটি, ফলে দুদকের কোনো দায় নেই। দুর্নীতি দমন কমিশন সেই চার্জশিটে দিয়েছে সোনালী ব্যাংকের তথ্যপত্রের ভিত্তিতে, তার ইনকোয়ারি রিপোর্টের উপর বেসিস করে এবং বাংলাদেশ ব্যাংকের ইনকোয়ারি রিপোর্টের উপর বেসিস করে। বাংলাদেশ ব্যাংকের মতো একটা সেন্ট্রাল ব্যাংক এবং সোনালী ব্যাংকের মতো একটা সরকারি ব্যাংক যখন আমাকে কিছু তথ্যপত্র পাঠাবে, অবশ্যই সেটা আমাকে কগনিজেন্সে নিতে হবে এবং সেটার ভ্যালিডিটি নিয়ে, লিগালিটি নিয়ে প্রশ্ন উঠানোর দুদকের কোনো আইনগত এখতিয়ার নেই। আমাদের দায় বলতে যদি বোঝেন এইটাই, আমরা তথ্যপত্র সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক তার রিপোর্টের ভিত্তিতেই আমরা এটা দাখিল করেছি। মঙ্গলবার হাইকোর্টে দাখিল করা এক প্রতিবেদনে দুদক আরও জানায় ঋণ কেলেঙ্কারির যে মামলায় জাহালমকে কারাগারে নেওয়া হয় এই ঘটনাটি সাজিয়েছেন সোনালী ব্যাংকের কর্মচারী মাইনুল। যে ঘটনাটি ঘটে সোনালী ব্যাংকের নিকাশ ঘরে। জাহালমের আইনজীবী বলছেন এক্ষেত্রেও দুদকও দায় এড়াতে পারে না। জাহালম আবু সালেক নয়, তাদের অ্যাপ্লিকেশন থেকে এটি অ্যাডমিটেড এবং ঘটনার প্রেক্ষিতে এটি বোঝা যাচ্ছে যে তারা এটি স্বীকার করে নিচ্ছেন। এখন এরকম একটি পরিস্থিতিতে শুধুমাত্র ব্যাংকের রিপোর্টের উপরে নির্ভর করে তাকে এই মামলাতে আসামি করা, এটি কতটুকু সঠিক হয়েছে সেটি আসলে আদালত দুদক কর্তৃক যে দাখিলকৃত প্রতিবেদন আছে সেটি বিবেচনা করে দেখে তারপরে সিদ্ধান্ত প্রদান করতে পারবেন। তবে দুদক নাকি ব্যাংক দায়ী সে বিষয়টি নির্ধারণ করবেন উচ্চ আদালত। ক্ষতিপূরণের বিষয়টিও নির্ধারণ হবে আদালতে। হাইকোর্টের নির্দেশে গত 4 ফেব্রুয়ারি কারামুক্ত হন নিরপরাধ জাহালম। তার বিরুদ্ধে হওয়া সব মামলা বাতিলেরও উদ্যোগ নেয় দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। যশোরে গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশ বলছে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি তালিকাভুক্ত সন্ত্রাসী। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায় গতরাতে শহরতলির খোলাডাঙ্গা এলাকায় একটি পরিত্যক্ত রাইস মিলে শিশু তৃষা ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত বেশ কয়েকজন সন্দেহভাজন আসামি অবস্থান করছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা, পুলিশও পাল্টা গুলি চালায়। পরে মিলের পাশের একটি মাঠে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় শামীম নামে এক যুবককে আটক করা হয়। পরে তাকে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গত ৪ মার্চ নিখোঁজের একদিন পর শহরের খ্রিস্টানপাড়া থেকে স্কুল ছাত্রী তৃষার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গতরাতে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন নির্যাতিতা আরও ৬৬ নারী শ্রমিক। এ নিয়ে চলতি বছরই দেশে ফিরলেন ৫ শতাধিক নারী কর্মী। তাদের উপর চালানো নির্মম নির্যাতন ও হয়রানির বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। অনেক কষ্ট দেখে মনের কষ্টে গেছি মানুষের বাসায় কাজ করে ৩০,০০০ টাকা জমাইছি, এক ভাইয়ে দিয়ে এরপর গেছি। সবটুকু সঞ্চয় খরচ করে একটু সুখের আশায় সৌদি গিয়ে মাত্র ২ বছরের মাথায় নিঃস্ব হয়ে দেশে ফিরলেন হতভাগা এই নারী। সুখের বদলে নিয়ে আসেন নির্মম নির্যাতনের দুঃসহ সব স্মৃতি। তার মতো আরও ৬৬ জন নারী সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে মঙ্গলবার রাত ৯:৩০টায় দেশে ফিরেন, যারা প্রত্যেকেই পাশবিক নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরতে বাধ্য হন। মহিলারা খুব নির্যাতন করছে, আমার অনেক মারধর করছে, অনেক খাওয়ান দেয় না, অনেক জ্বালা যন্ত্রণা করছে। এবার ৩ মাসের বেতন দেয় না, টাকা খুঁজলে ধরে মারে, খাওয়ান খুঁজলে ধরে মারে, আর ফোন দেয় না, 4 মাস ধরে ফোন দেয় না, ফোনে কথা ধরে মারবো, জবর অত্যাচার করে, খাওয়ালি ঘর তালা দিয়ে দেয়। শারীরিক যে সমস্যাটা সেটা করতো, খাবার দিত না, একটা বাসার কাজের কথা বলে 10টা বাসায় নিয়ে যেত কাজ করার জন্য। যে টাকার আশায় পাড়ি দিয়েছিলেন সৌদি, সেই বেতন রেখেই চলে আসেন অনেকেই। নির্মম নির্যাতনের শিকার এই নারীদের ভাগ্যে জোটেনি সামান্য চিকিৎসাটুকুও। পরে তারা আশ্রয় নেন ইমিগ্রেশন ক্যাম্প ও বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে। তারা বলেন সেফ হোমে অপেক্ষা করছে আরো অনেকে। ওদের বাসায় যে কাজের মেয়ে থাকবে, ওরা তো আছে, তারপরে বিভিন্ন ধরনের লোক আসে, বৃহস্পতিবার শুক্রবার ওরা বিভিন্ন লোকজন টাকা নিয়ে আসে, এরকম নির্যাতন করে মেয়েদেরকে। সারাক্ষণ কাজ করাবো আর গোবর টাকা দিকে নিয়ে আনছে তোর ঘরে, টাকা কোনো দেওয়া হবে না। অনেক মা বোন প্রেগনেন্ট আছে, অনেক মা বোনের ছেলে মেয়ে জন্ম নিয়েছে। আপনাদের কাছে অনুরোধ, কোনো মায়ের জাত জানি বাংলাদেশ ছেড়ে জানি কোনো বিদেশ জানি না যায়। এর আগে মঙ্গলবার ভোরে সৌদি আরবের জেদ্দা থেকে ফেরেন আরো 25 নারী। চলতি বছরে এ পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন 591 জন নারী শ্রমিক, যাদের সবাই ভয়াবহ নির্যাতনের শিকার। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ৬ বছর পেরিয়ে গেলেও নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র ত্বকী হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল করতে পারেনি র্যাব। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্বজন ও জেলা নাগরিক কমিটির নেতারা। ত্বকী হত্যা মামলায় 4 জনকে গ্রেফতার করা হলেও তার মধ্যে মাত্র 1 জন কারাগারে রয়েছে, বাকি 3 জন জামিনে। এর মধ্যে আসামি সুলতান শওকত ভ্রমর ও ইউসুফ হোসেন লিটন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কিন্তু গোয়েন্দা পুলিশের তদন্ত সন্তোষজনক না হওয়ায় বাদী ত্বকীর বাবা রফিউর রাব্বি উচ্চ আদালতে রিট করলে মামলাটি র্যাবের কাছে হস্তান্তর করা হয়। হত্যাকাণ্ডে জড়িতরা প্রভাবশালী হওয়ায় বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ স্বজনদের। 2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জের পুরানকোট এলাকা থেকে অপহরণের পর হত্যা করা হয় স্কুল ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকীকে। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার চিকিৎসায় সচিবালয়ে বিএনপি নেতাদের ধর্ণা, দাবি ইউনাইটেডে নেয়ার। আদালতের নির্দেশ থাকায় বঙ্গবন্ধু মেডিকেল ছাড়া উপায় নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির সিদ্ধান্ত, 1 সপ্তাহের মধ্যে হবে অস্ত্রোপচার, জানিয়েছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের চিকিৎসকরা। রেলের উন্নয়নে নজর সরকারের, গুরুত্ব পাবে নদীপথ আর নতুন মহাসড়ক নয়, একনেক সভায় প্রধানমন্ত্রী। অব্যবস্থাপনায় ক্ষোভ রেলমন্ত্রীর, 1 মাসের আলটিমেটাম। ঢাকার আশপাশের নদী অবৈধ দখল মুক্ত করতে ফের অভিযান, 88টি স্থাপনা উচ্ছেদ, পাশাপাশি চলবে খনন কাজ, ছাড় পাবে না কেউ। এবং আগামীকাল থেকে আবারও উড়বে ছিনতাই চেষ্টায় ক্ষতিগ্রস্ত বিমান ময়ূরপঙ্খী। এপ্রিল থেকে বহরে যুক্ত হচ্ছে আরও 2টি বোয়িং। 1 মে থেকে গুয়াংজু ফ্লাইট চালু।
এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।